নমস্কার, নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আজকে আমরা স্বাগত নমস্কার। জানাবো ডক্টর ইন্দ্রনীল সাহা, যিনি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে আহ, একজন মাইক্রোবায়োলজিস্ট, একজন ফিজিশিয়ান কনসালটেন্ট। আজকের আলোচনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টিকাকরণ, করোনার সতর্কতা এবং বাড়তি চিকিৎসা। তো আপনারা যত প্রশ্ন করবেন, আজকের আলোচনাটা তত ভালো হবে এটা আশা করি। তাই আপনারা জয়েন করবেন। আপনারা জয়েন করলে অবশ্যই আপনারা যা প্রশ্ন, সেই প্রশ্নগুলো রাখবেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর ইন্দ্রনীল সাহা। উনি আমাদের প্ল্যাটফর্মের একটা পরিচিত মুখ। এখন উনি এসছেন, অনেকবার এসছেন, ছোট ছোট কারণে এসছেন, আজ ডেডিকেটেডলি আপনাদের জন্য এসছেন। আহ আপনাদের প্রশ্নের বিভিন্ন ধরনের করোনা নিয়ে, বাড়িতে চিকিৎসা নিয়ে আপনি আলোকপাত করবেন। তো আজকে ডক্টর সাহা, নমস্কার। আমরা জেনারেল, হ্যাঁ, নমস্কার। তো আজকে আমরা যে আলোচনাটা করতে চাইছি, যে আমরা আজকে যে সিচুয়েশন, তো বাড়িতে চিকিৎসা একটা বিশাল বড় একটা আমাদের কাছে একটা হাতিয়ার। আবার অনেক সময় বাড়িতে চিকিৎসা সাধারণ মানুষের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে পড়ে, কারণ প্রত্যেকের বাড়ির যে আইসোলেশন সিস্টেম বা ক্যাপাসিটি সেরকম থাকে না। সেই জন্য যে সমস্ত সেফ হাউস বা সরকারের অনুমোদিত যে সমস্ত সেন্টার তৈরি হচ্ছে, সেটাও একটা কোভিড-19 প্যান্ডামিক কে হ্যাঁ, ওভারকাম হ্যাঁ, করার হ্যাঁ, একটা বড় রাস্তা। তো এই ব্যাপারে আপনি কি একদম। বলছেন? হ্যাঁ, দেখুন, আমরা মোটামুটি যা দেখছি, মেজরিটি কেসেস কিন্তু বাড়িতে চিকিৎসা করা সম্ভব। ঠিক আছে? আমরা যদি প্যানিক না করি এবং আমরা যদি সঠিক গাইডলাইন মেনে চলি এবং যদি কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের বাবুর পরামর্শ নিয়ে যদি আমরা হোম আইসোলেশন থেকে যদি প্রথম থেকেই রোগীর চিকিৎসা করি, তাহলে কিন্তু মনে হয় আমরা এই প্যান্ডেমিক থেকে খুব তাড়াতাড়ি ইয়ে করতে পারবো, মানে উদ্ধার পেতে পারবো। এবং আমার যেটুকু আমার নিজের পার্সোনাল ধারণা থেকে আমি দেখছি, এখন দেখুন কিন্তু হসপিটালে কিন্তু বেশি কিন্তু বেডস অ্যাভেলেবেল নেই। সুতরাং প্রথমেই যদি আমরা বাড়িতে যদি সঠিক চিকিৎসাটা আরম্ভ করি এবং কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, অবশ্যই আমি সেটা সাজেস্ট করব, তাহলে কিন্তু আমাদের হয়তো সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশনের কোনো প্রয়োজন হবে না। এটা খুব ভালো তথ্য উনি দিলেন। হ্যাঁ, বিশ্বরূপ তো বাবু, আমাদের যেটা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি। তো আমাদের যেটা হুম। ইনফরমেশনটা উনি দিলেন, সেটা বুঝতেই পাচ্ছেন যে আমরা যদি ডায়াগনোসিসটা একটু আর্লি করতে পারি, যদি আমাদের কোনো রকম সিমটম আসে, কোভিড-19 এর যে সিমটম, সেই সিমটম গুলো নিশ্চয়ই স্বচ্ছ ধারণা আপনাদের আছে। তা সত্ত্বেও আমি হুম। ডাক্তারবাবুকে একবার বলবো যে আজকে যে কোভিড-19 দ্বিতীয় তরঙ্গে যে নতুন নতুন সিমটম এসেছে, বা যেগুলো এক্সিস্টিং সিমটম আছে এই কোভিড-19 ভাইরাসে ইনফেক্টেড হলে, সেগুলো সম্বন্ধে একটু আলোকপাত করুন প্লিজ। হুম, হুম। সাধারণ মানুষের নিশ্চয়ই, সুবিধা হবে। দেখুন, সাধারণ মানুষের জন্য আমি আবার নিশ্চয়ই বলে দেবো। মোটামুটি আপনারা সবাই জেনেই গেছেন, এই কোভিড এর সিমটমস গুলো হলো, প্রথমে হলো জ্বর আসা, নাকে গন্ধ না পাওয়া এবং দুর্বলতা, এই ধরনের সিমটমস। এবং তার সাথে এই সেকেন্ড ওয়েভে আরো যে সিমটমস গুলো দেখা যাচ্ছে হলো ডায়রিয়া, স্কিন র্যাশেস এবং চোখ জ্বালা জ্বালা করা বা কনজাংটিভাইটিস হওয়া। এই সমস্ত সিমটম গুলো আপনাদের যখনই দেখা দেবে, এবং জ্বর আসাটা তো একটা ভীষণই কমন সিমটম। জ্বর আসা এবং নাকে গন্ধ না পাওয়া, মুখে স্বাদ বা গন্ধ না পাওয়া, এই সিমটম গুলো আপনাদের যখনই দেখা দেবে, তখনই আপনারা টেস্ট করিয়ে নেবেন, টেস্ট করাবেন এবং নিজেকে হোম আইসোলেশনে রেখে দেবেন। এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব। যখনই আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের সিমটম গুলো আপনাদের মধ্যে দেখা দিচ্ছে, বাড়ির পরিবার বর্গদের থেকে একদম দূরে থাকবেন। কেন এই স্ট্রেনটা দেখা যাচ্ছে যে ভীষণ ইনফেকশাস। আমরা ফার্স্ট ওয়েভে যখন দেখেছিলাম যে একটা বাড়িতে ধরুন একজনের করোনা হয়েছে, বাকি লোকজনেরা কিন্তু সেরকম ভাবে তখন অ্যাফেক্টেড হতেন না। এইবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই একজন মানুষ অ্যাফেক্টেড হচ্ছেন, তাদের কিন্তু পুরো সারা বাড়িতে সবাই, সমস্ত পরিবারের সদস্যরাই আক্রান্ত হয়ে যাচ্ছেন। এই জিনিসটা আমার মনে হয় যে তাড়াতাড়ি সেলফ আইসোলেশনের অভাবেই এই জিনিসটা ঘটছে। যখনই আপনারা এই ধরনের সিমটমস পাবেন বা মনে হবে যে এই ধরনের সিমটম হচ্ছে, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে নিজেদেরকে আইসোলেশনে নিয়ে যাবেন, বাড়ির পরিবারের বাকি সদস্যদের থেকে দূরে থাকবেন এবং তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করে দেবেন। এবং আরেকটা জিনিস আমি এখানে বলবো, আমরা যেটা এই তরঙ্গে দেখতে পাচ্ছি, যেহেতু টেস্টিং এখন প্রচন্ড, প্রতিটা আমাদের ল্যাবরেটরি গুলোতে মানে কেস লোড প্রচুর বেশি। একটা একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আরটিপিসিআর এর রিপোর্ট পেতে 5 দিন 6 দিন সময় লেগে যাচ্ছে। মিনিমাম 3 থেকে 4 দিন তো সময় লেগেই যাচ্ছে। এবং সেই যতক্ষণ না রিপোর্ট পাচ্ছেন, মানুষে হসপিটালে ভর্তি হতে পারছেন না এবং হয়তো চিকিৎসাও শুরু করতে পারছেন না। আমি বলবো যে যখনই আপনারা এই ধরনের সিমটমস গুলো দেখতে পাচ্ছেন, তখনই কিন্তু
গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী যে চিকিৎসাগুলো আছে সেইগুলো আপনারা শুরু করে দিন। রিপোর্ট ডাক্তারের পাওয়ার আগে পরামর্শ থেকে কিন্তু মানে শুরু বলতে চাইছি করুন। ডাক্তারের পরামর্শ নিয়ে মানে নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে অফকোর্স উনি যে কথাগুলো নিয়ে বলছেন যে কখনোই কোনো চিকিৎসা নিজে থেকে করবেন না। আমাদের কিন্তু করবেন না। প্রথম থেকেই যে হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ, মানে আমরা ডাক্তারের পরামর্শ নেব এবং তার জন্য দেখবেন বহু হেলথ নাম্বার আছে, বহু একদম। এমপ্যাথেটিক ডাক্তার আপনাদেরকে নাম্বার শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়, হুম, বা আমাদের এনসি হেলথ জোন বলে যে একটা আমরা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে রিসোর্স সেন্টার হিসাবে আপনাদের সামনে অনেক ডাক্তারের নাম্বার দিয়েছি। তাদেরকে স্পেসিফিক টাইমে ফোন করুন, কথা বলুন এবং তাদের গাইডেন্স মেনে কোভিড প্রোটোকলটাকে কোভিড ম্যানেজমেন্টটা করুন। আমার মনে হয় আমরা কোভিড-19টাকে এইভাবেই কিন্তু একটা সচেতনতা সৃষ্টি করে বা হুম, কারেক্টিভ অ্যাকশন নিয়ে আমরা আগামী দিনে ঠিক রাস্তায় এগোতে পারবো। একদম, আচ্ছা, আপনার একদম। একদম। তো ডক্টর ডক্টর সাহা, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার বলছি যে আপনি সময় দিয়ে আমাদের কাছে এসছেন। আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা জানবো এবং আমাদের যারা ফলো করছেন তারা কোশ্চেন করুন। আপনাদের মানে ছোট, ছোট কোশ্চেন, যে কোশ্চেন গুলো আপনার বাড়িতে আছেন, যে কোশ্চেন গুলো আপনাদের কাছে উত্তর নেই, হ্যাঁ? তো এরকম একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের সামনে আছেন। আপনারা কিন্তু এখন কোশ্চেন করলেই আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আমাদের তো বহু কোশ্চেন আমি নিজে করতেই পারি। কিন্তু আপনাদের কাছ থেকে যে কোশ্চেন গুলো নিয়ে এলে সেটা আরো বেশি এফেক্টিভ হবে, আপনাদের উপকারে লাগবে। একদম। এবং আমি কিছু কিছু টিকাকরণের ক্ষেত্রে আমরা যেটুকু আমি তথ্য জানতে পেরেছি আপনাদের সবাইকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি জানিয়ে রাখতে চাই। বলুন। এখন মোটামুটি দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন, চতুর্দিকে আমরা ভ্যাকসিনের জন্য হাহাকার করছি এবং এখনো কিন্তু কিছু কিছু মানুষ হয়তো একটা জিনিস দেখা যাচ্ছে, হেজিটেন্সি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে, যে ভ্যাকসিন নেবো কি নেবো না। ভ্যাকসিন নেবার সুযোগ থাকলে অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিন। কোউইন পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করুন এবং নিকটবর্তী সেন্টারে গিয়ে ভ্যাকসিন নিয়ে নিন। এখন সরকার থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে দ্বিতীয় ডোজের টিকাকরণ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যে কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। আমি কলকাতাতে থাকি এবং সুতরাং আমি কলকাতা কর্পোরেশন এরিয়ার খবরগুলো আমি আপনাদেরকে দিতে পারবো। প্রতিটি মিউনিসিপ্যালিটিতেই সেদের কর্পোরেশনের আন্ডারে কিছু কোভিশিল্ডের সেন্টার রয়েছে, কিছু কোভ্যাক্সিনের সেন্টার রয়েছে। যেই ভ্যাকসিনটাই আপনি পাবেন সেটাই আপনি নিয়ে নেবেন। অবশ্যই ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ একই হওয়ার উচিত। এবং একটা জিনিস আমরা দেখেছি, কোউইন পোর্টালে আমাদের এখন প্রথমে আমাদের যখন আমরা টিকা নিয়েছিলাম তখন নিয়েছিলাম 4 সপ্তাহ পরে। আমরা যারা স্বাস্থ্যকর্মীরা পেয়েছি তখন আমাদের নিয়ম ছিল যে 4 সপ্তাহ পরে টিকা নিতে হবে। তারপর সেটাকে সেই সময়টাকে বৃদ্ধি করে 6 থেকে 8 সপ্তাহ করা হয়েছে এবং লেটেস্ট সপ্তাহখানেক আগে আপনারা জানেন সবাই যে এই কোউইন পোর্টালে সময়টাকে আরো বাড়িয়ে দিয়ে 12 সপ্তাহ করা হয়েছে। এবং অনেকেই এটাতে আহ, দ্বিধা প্রকাশ করছেন যে এতদিন পরে নিলে কিছু এফেক্ট থাকবে কি থাকবে না। দেখুন, এখানে আমরা কিন্তু এই রকম কোনো বিতর্কিত আলোচনাতে যাব না, কিন্তু মোটামুটি বিভিন্ন রকম স্টাডি করে দেখুন, সায়েন্সটা কিন্তু রীতিমতো দিনের পর দিন চেঞ্জ হচ্ছে। আজকে যেটা ধ্রুব সত্য বলে মানা হচ্ছে সেটা যে কালকেও ধ্রুব সত্য থাকবে সেটার কিন্তু কোনো মানে নেই। আমরা রিসেন্ট নানা রকম স্টাডি করে দেখা গেছে এবং ব্রিটিশ মেডিকেল জার্নালেও একটা স্টাডি করে দেখা গেছে, সেই পরের পেজে সেই স্টাডিটার লিঙ্কটা আমি এই পেজে হয়তো দেবো, যে 8 থেকে 12 সপ্তাহ পরে টিকার দ্বিতীয় ডোজটা নিলে মেমোরি সেলস গুলো, বি সেল থেকে মেমোরি সেলস গুলো ভালো মানে তখন কনভার্সন হয় এবং টিকার ডোজের তখন এফিকেসিটা তখন টিকার দ্বিতীয় ডোজের এফেক্টটা তখন আরো ভালো হয়। এবং এখন কিন্তু যারা যারা আপনারা প্রথম ডোজটা নিয়েছেন, তা এখন কিন্তু কোউইন পোর্টালে এখন সেইভাবেই সেট হয়ে গেছে। এখন কিন্তু আর সেই প্রথম ডোজের 12 সপ্তাহ আগে কিন্তু আপনাদের আর টিকা গ্রহণ গ্রহণযোগ্য হবে না। কোউইন পোর্টালে যদি আপনারা যান, আপনাদের নাম কিন্তু রেজিস্টার্ড হবে না। দেখতে পাবেন যে দ্য বেনিফিশিয়ারি ইজ নট হ্যাজ নট কমপ্লিটেড দ্য টোটাল ডিউরেশন ফর দ্য সেকেন্ড ডোজ। এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এবং তাছাড়াও এখন কলকাতা কর্পোরেশনে আহ বিভিন্ন যারা সুপার স্প্রেডার বলি আমরা, যারা হকার ভাইয়েরা রয়েছেন, যারা এরকম স্যানিটেশনের হেলথ কেয়ার ওয়ার্কার এবং ফিল্ড ওয়ার্কার ছাড়াও, হেলথ কেয়ার ওয়ার্কার আর ফিল্ড ওয়ার্কারদের কিন্তু এখনো প্রথম ডোজ দেওয়া হচ্ছে। এবং এখন কাদের কাদের এখন দেওয়া হচ্ছে ডোজ, যারা আমাদের হকার ভাইরা রয়েছেন, যারা এরকম সাফাই কর্মীরা রয়েছেন, যারা এখন বাড়িতে বাড়িতে গিয়ে এই সময়তে লকডাউনের সময়তে গিয়ে ফলমূল সবজি জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন, তাদের কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে লোকাল থানা থেকে পাস বা আইডেন্টিটি কার্ড নিয়ে দিলে কিন্তু কলকাতা কর্পোরেশনে কিন্তু আপনাদের একটি বিশেষ দিন নির্ধারণ করে আপনাদেরকে টিকাকরণ দেওয়া হচ্ছে। এবং এখন কিন্তু 45 ঊর্ধ্ব লোকেদের মানুষজনেদের সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। যারা প্রথম ডোজ পেয়েছেন, আপনাদের যদি কোভিশিল্ড নেওয়া থাকে তাহলে 12 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা নিতে পারবেন। এবং যদি কোভ্যাক্সিন নেওয়া থাকে তাহলে
কোভ্যাক্সিন কিন্তু ঠিক ওই 4 সপ্তাহ পরে বা 28 দিন পরে আপনারা সেকেন্ড ডোজ নিতে এলিজিবল থাকবেন। আপনারা কিন্তু আর এটা অনেকেই বলেন যে আমরা এই হসপিটাল থেকে নিয়েছি, আবার সেই হসপিটালেই কি আমরা নিতে পারবো, নিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা যেখান থেকেই ফার্স্ট ডোজ পেয়েছেন কিনা, যে কোনো জায়গাতে গিয়ে, স্বাস্থ্য কেন্দ্র হোক বা প্রাইভেট হসপিটাল হোক, গিয়ে আপনারা সেকেন্ড ডোজ নিতে পারেন। এবং কিছু কিছু এখন আপনারা জানেন যে মে মাস থেকে এই টিকা প্রস্তুতকারী সংস্থাগুলো মানে প্রাইভেটেও মানে নিজে আলাদা করে টিকা বিক্রি করছে। এবং কিছু কিছু হসপিটাল রয়েছে কলকাতাতে, যেমন অ্যাপোলো, উডল্যান্ড, বিপি পোদ্দার, ফোর্টিস, এবং পরবর্তী কালে হয়তো আমরি এবং পিয়ারলেসেও দেবে। আপনারা ওদের এই সমস্ত হসপিটালগুলি, আমরা আবার রিপিট করছি, অ্যাপোলো, উডল্যান্ডস, বিপি পোদ্দার, আমরি এবং ফোর্টিস আর পিয়ারলেস, এই সমস্ত হসপিটালগুলো ওয়েবসাইট থেকে একটু খোঁজ নেবেন। এই সমস্ত হসপিটালগুলোতে কিন্তু 18 থেকে 45-এর ঊর্ধ্ব কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনারা কোবিন পোর্টালে নাম রেজিস্টার করে এই হসপিটালগুলোর সাথে যোগাযোগ করবেন। এখানে কিন্তু প্রাইভেটে একটা পয়সার বিনিময়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর সরকারি হসপিটালে বা স্বাস্থ্য কেন্দ্রে তো সবসময়তে বিনা পয়সায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিশ্বরূপ বাবু। হ্যাঁ, খুব খুব সুন্দর ইনফরমেশন আমরা পেলাম। সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন ড্রাইভ হয়তো একটু স্লো ডাউন হয়ে গেছে, কিন্তু আবার আস্তে আস্তে ভ্যাকসিনেশন ড্রাইভটা স্টার্ট হচ্ছে, হয়তো কিছু ভ্যাকসিন অ্যাভেলেবল হয়েছে। তো যাই হোক, সেইগুলো আপনাদের সময় অনুযায়ী কিছু মডিফিকেশন হয়েছে, সেই মডিফিকেশনের টাইমটা চেঞ্জ হয়েছে, এটা ডাক্তারবাবু বললেন, আপনারা নিশ্চয়ই শুনলেন। তো সেইভাবে আপনারা রেজিস্টার করে নিজ নিজ জায়গায় আবার আপনারা চেষ্টা করতে পারেন, ভ্যাকসিন নেওয়ার নাম লেখাতে পারেন। কারণ ভ্যাকসিনেশন কিন্তু আমাদেরকে এই প্যান্ডামিকের টাইমের আর একটা বড় হাতিয়ার একদম। আমাদের, যেমন তো এবং ভ্যাকসিনেশন। আরেকটা জিনিস আমি যোগ করব, বিশ্বরূপ বাবু আপনার অনুমতি নিয়ে একটা জিনিস আমি যোগ করবো। নিশ্চয়ই। প্রথমে কিন্তু আমাদের দেশে স্পেশালিস্টরা, ডাক্তারবাবুরা বা যারা টেকনিক্যাল অ্যাডভাইজার গ্রুপে আছেন, তারা বলেছিলেন যে প্রেগনেন্ট মহিলারা বা ল্যাকটেটিং মহিলারা যারা স্তন্যপান করাচ্ছেন, তাদের ভ্যাকসিন নেওয়া যাবে না। এখন কিন্তু লেটেস্ট গাইডলাইন্স অনুযায়ী এনাদেরকেও ভ্যাকসিন নিতে বলা হচ্ছে। সুতরাং আমাদের প্রোগ্রাম যদি দেখতে প্রেগনেন্ট পারেন। মহিলারাও নিতে পারবেন এখন তাহলে? প্রেগনেন্ট হ্যাঁ, মহিলারাও হ্যাঁ, হ্যাঁ, না এরা নিতে ল্যাকটেটিং? পারছেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, প্রেগনেন্ট আচ্ছা। এবং ল্যাকটেটিং সদস্যরাই নিতে পারবেন। এই জিনিসটা কিন্তু এখন মানে লেটেস্ট গাইডলাইন্সে চলে এসেছে। আচ্ছা, এবার হ্যাঁ, আমরা অর্ণব সরাসরি বাবু, কোশ্চেন আসি। অর্ণব বাবু একটা কোশ্চেন করেছেন। প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে কি সেন্টারে অনসেটে যতই তাড়াতাড়ি পসিবল সেলফ আইসোলেশন থেকে কিন্তু আপনারা প্রথমেই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। কেন, প্রেগনেন্সিতে কিন্তু অনেক রকম, এবং প্রেগনেন্সিতে কিন্তু আমরা দুটো প্রাণ নিয়ে ডিল করছি, মাথায় রাখতে হবে, বাচ্চা মানে মা এবং তার সন্তান। সুতরাং কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কোনো ডাক্তারবাবুর সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। সেলফ আইসোলেশনে তো থাকতেই হবে। এবং হ্যাঁ, অনেক জায়গাতেই দেখা গেছে যে হোম ট্রিটমেন্টই হয়ে গেছে, মানে সেরেই উঠেছেন মানুষেরা। কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বিশেষজ্ঞ কোনো গাইনিক ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, তাদের পরামর্শ মেনে চলবেন। এক্স্যাক্টলি। তো ঘটনা হচ্ছে যে এখন টেলিমেডিসিন কিন্তু একটা ভায়াবল অপশন। একদম। এখন অনেক সময় সামনাসামনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে, শুধু ফোন না হলেও অনেক সময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়। তো সেটা কিন্তু ভায়াবল অপশন, প্রেসক্রিপশন শেয়ারিংও হয়। সেটা কিন্তু আপনারা করতেই পারেন। আর আমাদের এনসি হেলথ হাবেরও কিন্তু ঠিক এইরকমই ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম আসছে, যেখানে আপনারা ভায়াবল ভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন ডাক্তারের কাছে পৌঁছে যেতে পারবেন নিমেষের মধ্যে। তো সেটা খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আপনারা কিন্তু টেলিমেডিসিনের সাহায্য পাবেন আমাদের নিউক্লিয়ার হেলথ হাব, যে আমাদের অ্যাপ বা ওয়েব আসছে। নেক্সট প্রশ্ন, অরিজিৎ। ভাস্কর বাবু, ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ করে মেডিসিন বলে দিচ্ছেন, কিন্তু উইদাউট প্রেসক্রিপশন। হ্যাঁ, উইদাউট প্রেসক্রিপশন। আপনি তাহলে ভাস্কর বাবু একটা চেষ্টা করবেন, যেই যারাই আপনাদের টেলিমেডিসিনে কনসাল্ট করছেন, তাদেরকে কিছু কিছু জায়গাতে কিন্তু প্রেসক্রিপশন ছাড়া, বিশেষ করে কলকাতার দিকে প্রেসক্রিপশন ছাড়া দোকানে কিন্তু ওষুধ দেওয়া হয় না। এবং আমি এই জিনিসে সাজেস্ট করব যে তাহলে যেই সমস্ত ডাক্তারবাবুদের থেকে আপনারা টেলিমেডিসিন নিচ্ছেন, সেই ডাক্তারবাবুদেরকেই বলবেন যে তাদের একটা প্রেসক্রিপশনে যদি আপনাদের নাম দিয়ে যেই প্রেসক্রিপশন গুলো দরকার, সেই পরীক্ষাগুলো যেন ওনারা লিখে নেন। ঠিক আছে? এবং এক্স্যাক্টলি, আমি হ্যাঁ, এটাই হওয়া উচিত বেসিক্যালি। আপনারা হ্যাঁ, হ্যাঁ, যার হ্যাঁ, যে বা যে মানে দেখুন, অনেক ডাক্তারবাবু এমপ্যাথেটিক ওয়েতে সোশ্যাল মিডিয়াতে তো নাম্বার, তো আমি হাজারটা নাম্বার দেখেছি আমি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, হ্যাঁ,
তো একদম তো একদম ঘটনা হচ্ছে যে এরকম আমরা হাজার কেন মানে অনেক এমপ্যাথেটিক ডাক্তার এসছেন আপনাদের সাধারণ মানুষের জন্য, তাদের অতিরিক্ত টাইম দিয়ে, মানে সবাই দেখুন প্রফেশনাল কোনো না কোনো জায়গার সঙ্গে যুক্ত, হেলথ সিস্টেমের সঙ্গে যুক্ত, অ্যাডিশনাল টাইম দিয়ে দিচ্ছেন। তো ঘটনা হচ্ছে যে শুধু একটা ফোন করলাম, একটা কোনো একটা প্রশ্ন করলাম, সেটা ডিফারেন্ট, কিন্তু যখনই কোনো প্রেসক্রিপশন বা ওষুধ যখন বলবেন তখন একদম আপনারা বলবেন যে একটা প্রেসক্রিপশন কাইন্ডলি পাঠিয়ে দিতে। একটা জাস্ট হ্যাঁ হ্যাঁ কাগজে লিখে কপি করে স্ক্যান করে দিলেও দেখবেন আপনার নাম দিয়ে একটা প্রেসক্রিপশন হিসেবে যদি আসে, তাহলে আপনি ওষুধগুলো একদম। কিনতে পারবেন। অবশ্যই বা অ্যাপ্রোচ অতটা করুন। স্ক্যানও করতে হবে না, মানে ডাক্তারবাবুকে বলবেন যে এখন দেখুন স্ক্যান হয়তো সবার সময় সব জায়গাতে অ্যাভেলেবেল নয়। ডাক্তারবাবুকে বলবেন একটা প্রেসক্রিপশনে একটা মানে লিখতে দিতে, হোয়াটসঅ্যাপ করে দিতে আপনাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ তো আমাদের ফোনে সবারই আছে। অ্যাটলিস্ট একটা হোয়াটসঅ্যাপ দেখেও কিন্তু দোকান থেকে কিন্তু প্রেসক্রিপশনের ওষুধ দিয়ে দেওয়া হবে। দ্যাটস এ এবং গ্রেট। আমি আরেকটা, হ্যাঁ, বলুন। এবং আমি আরেকটা জিনিস এখানে বলতে চাইবো। আহ আমাদের মডার্ন সায়েন্স কিন্তু নিত্যভাবে রেগুলারলি আপডেটেড হচ্ছে। সুতরাং আজকে যে ড্রাগটাকে আমি ধ্রুব সত্য বলে মানছি, সেই কালকে কিন্তু সেই ড্রাগটা কিন্তু ম্যাজিক বুলেট হিসেবে নাও ব্যবহার হতে পারে। ঠিক এই জিনিসটাই আমরা দেখলাম রেমডেসিভিরের ক্ষেত্রে। আমরা দেখেছি যে মানুষজন এই একটা ইনজেকশন 20,000 30,000 টাকা দিয়ে ব্ল্যাক মার্কেটে কিনতে বাধ্য হয়েছেন। কিন্তু এখন WHO গাইডলাইন্স থেকে বলছে রেমডেসিভিরের হয়তো কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চিকিৎসা শাস্ত্র কিন্তু এক জায়গাতে থেমে থাকে না, এটা নিত্য নতুন আপগ্রেডেড হচ্ছে। সুতরাং আজকে যেই ওষুধটা আপনাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, আপনারা ভাববেন না যে এটা ডাক্তারবাবু আমাদেরকে কেন দিলেন। এটা এখন গাইডলাইন্স অনুযায়ী দেয়া চলছে বলে আপনাদেরকে দেয়া হচ্ছে। পরবর্তী সময় যে সেই গাইডলাইনটা যে পাল্টাবে না, সেটা কিন্তু কোনো ধ্রুব সত্য নয়। তা পরবর্তী সময় যে কোনো কিছু পাল্টে যেতে পারে। সাইন্টিফিক এক্স্যাক্টলি। এভিডেন্স আর আর এক- হ্যাঁ, আপডেটেড আরেকটা হতে কথা, থাকছে এগুলো। হুম, আরেকটা হুম। কথা, যে প্রেসক্রিপশন শেয়ারিং করবেন না। কেন হ্যাঁ একদম প্রেসক্রিপশন শেয়ারিং একদম করবেন না? দেখুন প্রত্যেকের কন্ডিশন আলাদা, আপনাদের সিচুয়েশন শুনে আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার পরই ডাক্তারবাবুরা সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে থাকেন। তাই প্রেসক্রিপশন একদম শেয়ারিংটা একদম কখনো করবেন না। হ্যাঁ প্রেসক্রিপশন শেয়ারিং কিন্তু অন্যের জন্য ক্ষতিকারক হতে পারে। একদম। আপনি ভাববেন না যে করোনার জন্য ওই আমার পাশের বাড়ির লোকটিকে জাস্ট ভিটামিন সি আর জিঙ্ক আর আইভারমেকটিন দিয়ে ডক্সিসাইক্লিন দিয়েছিল বলে আমিও ওগুলো কিনে খেয়ে নেবো, তাতে যে আমার উপকার হবে সেরকম কিন্তু করবেন না। আপনার কেসটা আলাদা। আপনার যখন ইয়ে হবে, ধরা পড়বে, তখন আপনি অবশ্যই আরেকজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেবেন। এবং এখানে আমি কিছু কিছু একটা জিনিস বলে রাখতে চাইছি। একটা জিনিস, সবাই সিটি ভ্যালু দেখে অনেকে নিজের চিকিৎসা শুরু করে দিচ্ছেন। এই যে আমরা যে আরটিপিসিআর রিপোর্ট করছি, আরটিপিসিআর এর সিটি ভ্যালু বা সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু, এই জিনিসটাকে আমি মোটা গদ্দা বাংলাতে আপনাদেরকে যতটুকু পারি বুঝিয়ে দিচ্ছি। সাইকেল থ্রেশহোল্ড মানে হচ্ছে পিসিআর মেশিনটা আপনাদেরকে এই আপনাদের দেহে ভাইরাস ডিটেক্ট করার জন্য যতবার মানে যতটা সাইকেল চালাতে হয়েছে। দ্য হায়ার দ্য ভ্যালু ইজ দ্য লেসার দ্য ভাইরাল লোড। মানে যতবার আপনার এই পিসিআর মেশিনটা সাইকেল চালাতে হয়েছে, ততটা মানে আপনার দেহে তো ভাইরাল লোড কম আছে। জেনারেলি 35 এর থেকেই পজিটিভ দেওয়া হয়। 35 এর উপরে থাকলে নেগেটিভ। 30 থেকে 35 ধরুন সিটি ভ্যালু মানে হচ্ছে মাইল্ড কেসেস, মাইল্ড ভাইরাল লোড। 20 থেকে 30 হচ্ছে মডারেট, 20-র নিচে বলা হয় যে হাই ভাইরাল লোড। তবে কেউ এইটা ভাববেন না এই সিটি ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র দেহের ভাইরাল লোডকে ডিটেক্ট মানে ডিনোট করে। অনেক সময় আমরা দেখেছি যাদের কোনো মডারেট ভাইরাল লোড, সেই রকম পেশেন্টের অনেক রকম সিমটম হয়েছে। কিন্তু এটা আমাদের বেশি যে দেহের ইমিউনিটির উপরে কিন্তু নির্ভর করে। যে ভাইরাল সিটি ভ্যালু দেখেও কিন্তু চিকিৎসা করা কিন্তু একদমই উচিত নয়। আবার অনেকের অনেক লো সিটি ভ্যালু দেখেও কিন্তু অনেকে তাদের মানে কোনো সিমটমস হয়নি, তাদের ইমিউনিটি ধরুন ভালো, ইয়াং লোক লোক তাদের কিন্তু হোম আইসোলেশন থেকে চিকিৎসা করেই কিন্তু তাদের সুস্থ হয়ে গেছেন। খুব ভালো ইনফরমেশন আমরা পেলাম। তো অনেক কিছু তথ্য, যে তথ্যগুলো বেসিক্যালি আমাদের সমৃদ্ধ করবে। কেন এত সময় ধরে আপনারা শুনবেন? এটাই কারণ যে আমরা হুম, প্রতিদিন কিছু নতুন নতুন কিছু শিখবো, নতুন নতুন কিছু জানবো এবং নিজেদেরকে ঠিক রাস্তায় সঠিক পথ দেখাবো। এই জায়গাটা কিন্তু আজকে একদম আমাদের খুব প্রয়োজন। এবং সেই জন্যই কিন্তু আমাদের এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রতি সপ্তাহে শনি রবিবার কিন্তু সাধারণত হ্যাঁ, হ্যাঁ, বিশ্বজিৎ বিশ্বজিৎ বাবু দাস কি একটা বলছেন? দারুণ একটা একটা প্রশ্ন করেছেন। এই যে ব্ল্যাক ফাঙ্গাস, এখন চতুর্দিকে খবর কাগজ খুললেই শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস আর ব্ল্যাক ফাঙ্গাস। আচ্ছা এই বিশ্বজিৎ বাবু আপনাকে আমি বলে দিই মাইক্রোবায়োলজির ভাষাতে, এই ফাঙ্গাসটা কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস নয়। ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে আরেকটা আলাদা প্রজাতির ফাঙ্গাস যাদের দেহে মেলানিন পিগমেন্ট থাকে। এই ফাঙ্গাসটাকে বলে যেই মিউকরমাইকোসিস, যেই ফাঙ্গাল ইনফেকশনটা এখন দেখা যাচ্ছে পোস্ট কোভিড পেশেন্টদেরকে, সেটা কিন্তু জাইগোমাইসিটিস ফাঙ্গাস।
জাইগোমাইসিটিস। কেন আমরা ব্ল্যাক ফাঙ্গাস বলছি? এরা যখন এই নেজাল প্যারানেজাল সাইনাসেস গুলোকে এফেক্ট করছে, তখন স্কিনটা বা টিস্যুটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ডিসকালারেশন হয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে বলে আমরা একে হয়তো এটাকে আমরা ব্ল্যাক ব্ল্যাক বলা ফাঙ্গাস হচ্ছে। ব্ল্যাক বলা এক্স্যাক্টলি হচ্ছে। এটা সেটাই কিন্তু বলছে। সম্পূর্ণ কিন্তু মিডিয়ার মধ্যে মিউকরমাইকোসিস বলছে। কিন্তু মিউকরমাইকোসিস, মিউকরমাইকোসিস হ্যাঁ কি বলছে? হ্যাঁ। মিউকরমাইকোসিস। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে একজনের থেকে একজনের সেই রকম ভাবে সংক্রমণ ঘটে না বিশ্বজিৎ বাবু। আপনাকে আমি যখন আমরা এই জিনিসটা যখন আমরা প্ল্যান করেছিলাম আজকের ডিসকাশনটা, তখনও এই ব্ল্যাক ফাঙ্গাসের বা মিউকরমাইকোসিস এতটা ছড়িয়ে পড়েনি। এখন এটাতে একদম এপিডেমিক হয়ে ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে আপনাদেরকে একটু ভালো করে জানিয়ে রাখা দরকার। এইটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু খুব একটা হওয়ার চান্স নেই। এটা একটা অপরচুনিস্টিক মাইকোসিস। অপরচুনিস্টিক মানে কি? যাদের আমাদের দেহের ইমিউনিটি খুব কম্প্রোমাইজ হয়ে গেছে, ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ বা ইমিউনিটি পাওয়ার কমে গেছে, পোস্ট কোভিড একটা অবভিয়াসলি একটা কারণ। এবং সেই পোস্ট কোভিড যেই পেশেন্টদের ডায়াবেটিস রয়েছে বা তাদের স্টেরয়েড চলেছে বহুদিন ধরে, এই কোভিড এর জন্য এখন অনেক ডাক্তারবাবুরা স্টেরয়েড দিতে হচ্ছে যাদের স্টেরয়েড চলেছে, বা ক্যান্সার পেশেন্ট বা ইমিউনোসাপ্রেসেন্টস এর উপরে থেরাপি চলেছে, তাদের কিন্তু ইমিউনিটিটা খুব কমে গেছে এবং তাদের মধ্যে কিন্তু এই মিউকরমাইকোসিস সংক্রমণ হতে পারে। সেটা কোথা থেকে হচ্ছে? এটা কিন্তু আহ এয়ারে যেরকম যে ফাঙ্গাসের যে স্পোর বা কণা ঘুরে বেড়ায় তাদের সেইখান থেকে হচ্ছে। এইখান থেকে বাঁচতে হলে আমাদেরকে সবসময়তে মুখে একটা মাস্ক পরে থাকতে হবে। যার যেই সমস্ত পেশেন্টদের ইমিউনিটি এরকম কম আছে, যাদেরকে ডায়াবেটিস রয়েছে, যাদের যাদের স্টেরয়েড চলেছে এবং যারা করোনা আক্রান্ত থেকে উঠে এসেছেন এবং যাদের সুগার রয়েছে, হাই সুগার রয়েছে, তাদেরকে প্রথমে কিন্তু গ্লাইসেমিক কন্ট্রোল বা সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে এবং এই সময়তে নিয়মিতভাবে গার্গেল করতে হবে। এবং কিছু কিছু ডেঞ্জার সাইন্স সেইটা জিনিসগুলো দেখতে হবে। কি কি ডেঞ্জার সাইন্স? মানে নাক বা চোখের এখান থেকে লাল ভাব বা ফুলে ওঠা, নাকের থেকে কালো বা লালচে পুঁজ রক্ত বেরোনো, বা চোখের ভিশন কমে যাওয়া, স্কিনের ডিসকালারেশন হয়ে যাওয়া, নাক চোখ মুখের স্কিনের ডিসকালারেশন হয়ে যাওয়া, ফুলে যাওয়া, চোখে ব্যথা করা, এই জাতীয় জিনিসগুলো থেকে একদম আমাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। যখনই এই ধরনের সিমটমস দেখা দেবে তখনই কিন্তু আপনারা ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন। এবং এই জিনিসটা কিন্তু একদমই দুরারোগ্য কোনো ব্যাধি নয়। এই জিনিসটা অ্যাম্ফোটেরিসিন বি জাতীয় ওষুধ দিলেই কিন্তু সঙ্গে সঙ্গেই সেরে যায়। শুধু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের ইমিউনিটি যাদের কম আছে, যে যাদের যেই সমস্ত পেশেন্টদেরকে স্টেরয়েড চলেছে বা কোনো ইমিউনোসাপ্রেসেন্ট থেরাপি চলেছে বা কোনো মনোক্লোনাল অ্যান্টিবডি বা ক্যান্সারের জন্য কোনো এরকম ওষুধ চলেছে, ইমিউনোসাপ্রেসেন্ট চলেছে বা স্টেরয়েড চলেছে বহুদিন ধরে, তার সেই সমস্ত পেশেন্টদের কিন্তু যে যাদের ইমিউনিটি কমে গেছে তাদের কিন্তু এই মিউকরমাইকোসিস হওয়ার একটা চান্স থেকে যায়। আপনারা এবার প্রশ্ন করুন। অনেকের প্রশ্ন এসছে। অরিজিৎ, প্রশ্নগুলো একটু নিয়ে আসবে প্লিজ। হ্যাঁ, সুখমিত্র। সুখীজি, ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিন নিতে গিয়ে দেখুন, আমরা তো সবসময় একটা বলাটা সোজা যে ভ্যাকসিন নিতে গিয়ে আপনারা 6 গজ দূরত্ব বজায় রাখবেন, কিন্তু এটা ভ্যাকসিনেশন সেন্টারে, একটা ছোট হেলথ সেন্টারে এক সম্ভবপর নয়। সকাল থেকে মানুষজন ভ্যাকসিনের অভাবে সকালবেলা থেকে লাইন দিচ্ছেন, আমি দেখেছি লোকজন ভোর 5টা, 4টে 5টা থেকে লাইন দিচ্ছেন, সকাল 10টার সময় ভ্যাকসিনেশন শুরু হবে, মানুষজন 4টে 5টা থেকে লাইন দিচ্ছেন। এইখানে তো ফিজিক্যাল ডিস্টেন্স মানা তো দরকার, কিন্তু এখানে তো মানা সম্ভব হচ্ছে না। আমি তখন সাজেস্ট করব যে আপনারা ডাবল মাস্ক পরবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, এই সময় কিন্তু ডাবল মাস্কিং কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। ডাবল মাস্ক হয়ে কিন্তু এই টানেলিং এর মাধ্যমে কিন্তু এটা আটকাবে। এবং N95 মাস্ক যেটা আপনারা পরছেন তার উপরে কিন্তু কোনো সার্জিক্যাল মাস্ক বা কাপড়ের মাস্ক পরবেন না। ভিতরে একটা কাপড়ের মাস্ক বা সার্জিক্যাল মাস্ক পরবেন এবং তার উপরে একটা N95 মাস্ক পরবেন। N95 মাস্কের উপরে কিন্তু কিছু পরবেন না। এবং অবশ্যই অবশ্যই বাইরে বেরোলে ডাবল মাস্ক পরবেন। ডাবল মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না, সেটা তো কিছু করার নেই। দেখুন, আপনাদেরকে চেষ্টা করবেন যতটুকু একটু লাইনে দূরত্ব বজায় রাখা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বজায় রাখা যাচ্ছে না, এটা তো কিছু করার নেই। আমি এটা দেখতে চাইছিলাম যে পরের প্রশ্ন এসেছে। গুড। হ্যাঁ, ফার্স্ট ডোজ 19th মার্চে নিয়েছিলাম এন্ড সেকেন্ড ডোজ 29, তারপর 6 মে থেকে আপনার খুব উইকনেস আর নাক ভার, ট্রিমেন্ডাস হেডেক। সেদিন আমি বাড়ি এসে আইসোলেশনে চলে যাই, 5 দিন মাইগ্রেন আছে। আচ্ছা, শ্রীময়দি, আপনার কি তখন কি আর মানে আরটিপিসিআর টেস্ট করেছিলেন?
টেস্ট করিয়ে দেখেছিলেন কি? ওয়েট, একটু জিঙ্ক, হ্যাঁ এইগুলো আচ্ছা, কাল পেয়েছি। দেখুন, ভিটামিন সি বা জে টু জিঙ্ক আপনি যে ডি3 কম্বিনেশন, এগুলো খেতেই পারেন, এগুলো কোনো অসুবিধার কিছু নেই। এই ভিটামিন সি 500 মিলিগ্রাম, দুটো ট্যাবলেট, দিনে দুটো ট্যাবলেট করে 10 দিন, এবং ভিটামিন A to Z এগুলো আপনি নিয়ম খেতেই পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার জানতে হবে যে আহ, এই যে আপনার যখন ডাবল ভ্যাকসিন নিয়েও কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে আমরা করোনা আক্রান্ত মানুষজন হচ্ছেন, হয়তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে সিভিয়ারিটিটা একটু কম হচ্ছে, সিভিয়ারিটি অফ দ্য ইনফেকশন একটু কম হচ্ছে। কিন্তু আপনি কি আবার তখন টেস্ট করিয়েছিলেন? 6 মেতে কি টেস্ট করিয়ে দেখেছিলেন যে আপনার করোনা হয়েছে কিনা? সেটা আমাকে একটু জানতে হবে। আপনি এগুলো খেতেই পারেন, এগুলো খাওয়াতে কোনো কিন্তু সেই রকম ভাবে কোনো সাইড এফেক্ট কিন্তু কিছু নেই। এবং একটা জিনিস আমি শুধু এখানে জানিয়ে রাখবো, অনেকেই জিজ্ঞেস করছেন যে আহ, একবার যাদের কোভিড হয়ে গেছে, এখন তাদের আবার ভ্যাকসিন নিতে পারবেন কিনা। লেটেস্ট গাইডলাইন্স অনুযায়ী মানে ধরুন অনেকে আবার ফার্স্ট ডোজ পেয়ে করোনা আক্রান্ত হয়েছেন, তারা সেকেন্ড ডোজ কবে নেবেন? করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরের থেকে মিনিমাম 3 মাস গ্যাপ দিতে হচ্ছে, বা করোনা আক্রান্ত হওয়ার পরে 3 মাস গ্যাপ দিয়ে আপনারা আবার ভ্যাকসিনেশন নিতে পারেন, সেকেন্ড ডোজ বা ফার্স্ট ডোজ। এবং অনেকেই ব্লাড ডোনেশনের জন্য জানতে চাইছেন, ভ্যাকসিন নেওয়ার 14 দিন পরে কিন্তু ব্লাড ডোনেট করতে পারবেন। আর শ্রীময়দি, আপনাকে আরেকটা শুধু জিনিস আমি প্রশ্ন জিজ্ঞাসা করব যে আপনার কি যখন 6 মে থেকে যে সিমটমসটা হলো, তখন কি আপনার কোভিড পজিটিভ ছিল? আরটিপিসিআর করে কি দেখিয়েছিলেন? হ্যাঁ বিশ্বর বাবু, হ্যাঁ, পরের বলছি প্রশ্নে আমরা চলে এইভাবে যাই। তো উত্তর আসবে না, উনি আবার কোশ্চেনের উত্তর দিলে আসবে। আমরা পরের প্রশ্নে আসতে পারি। অরিজিৎ, পরের প্রশ্ন। আচ্ছা, পার্থপ্রতিম বাবু, পোস্ট কোভিড ট্রিটমেন্ট নিয়ে বললে কিছু ভালো হয় নিশ্চয়ই। পোস্ট কোভিড ট্রিটমেন্ট, দেখুন এই কোভিড জিনিসটা আপনার কিন্তু লাংসে এফেক্ট করবে এবং প্রচন্ড দেহে উইকনেস থাকবে। পোস্ট কোভিড কিন্তু আপনাদেরকে মানে সুষম আহার খেতে হবে, এবং অবভিয়াসলি সবসময়তে একদম চেস্টের এক্সরে বা চেস্টে সিটি স্ক্যান করে আপনার লাংস এর এবং হার্টের কিরকম কন্ডিশন আছে সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। কেন আমরা অনেক সময়তে এখানে দেখতে পাচ্ছি যারা করোনা থেকে মুক্ত হয়ে এসেছেন, কিন্তু তারপরে আবার পোস্ট কোভিড নিউমোনিয়া বা এরকম এএমআই হয়ে তারা আবার আক্রান্ত হচ্ছেন। পোস্ট কোভিড কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে লাংস এর জন্য সিটি স্ক্যান বা চেস্ট এক্সরে, হার্টের জন্য হার্টের সমস্যাও থাকতে পারে, আপনারা একদম বিশেষজ্ঞ মেডিসিনের ডাক্তারবাবুর সাথে কথা বলে অবশ্যই কিন্তু তাদের পরামর্শ নেবেন। না, বিশেষ বিশেষ করে এখন পোস্ট কোভিড একটা সচেতনতার দরকার। আপনারা নিশ্চয়ই জানেন, গবেষণা যে সমস্ত রিপোর্ট বলে যে আমাদের শুধু লাংকি এফেক্ট করে না কোভিড-19 SARS-CoV-2, এটা আরো অন্যান্য অর্গান যেমন হার্ট, ইভেন বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় ব্রেনেও এফেক্ট করেন। দেখবেন অনেক সময় কগনিটিভ প্রবলেম আসে কিছুদিন ধরে, সেটা অনেকটা সাস্টেন করে। আবার কখনো হার্টের ক্ষেত্রেও কিছু কিছু প্রবলেম দেখা যায়। অনেক ধরনের সমস্যা, নতুন নতুন সমস্যা, হয়তো সেগুলো অনেক সময় ট্রানজিয়েন্ট হয়, কিছুদিন থাকে, আবার অনেকটা সময় হয়তো লং টার্ম হতে পারে। সেই জন্য একটুখানি সুস্থ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে স্পেশালি হার্ট, যখন যেভাবে এখন কোভিড এর সাথে হ্যাঁ, হার্ট মানে অ্যারেস্ট, মানে বেসিক্যালি হার্ট ফেলটা এত কার্ডিয়াক অ্যারেস্ট সিমটম ইএমআই আসছে। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একদম। আমাদের এটা সাবধানতার মধ্যে রাখতেই হবে আগামী দিনে, যে পোস্ট কোভিড যে নিজস্ব খেয়াল রাখা, চেক আপ করা স্পেশালিস্ট ডাক্তারের সাথে, যেখানেই আপনি প্র্যাকটিস করেন না কেন, দরকার হলে সেকেন্ড ওপিনিয়নও বিভিন্নভাবে নেওয়া। তো সেইগুলো হুম, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আজকে একটা কোভিড-19 আমাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে প্রত্যেকটা হুম, স্টেপ আমাদের খুব ধাপে ধাপে মেপে মেপে চলতে হবে, এবং সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য রিয়েলি কস্টলি। একদম একদম একদম। ডাক্তার আরো বাড়ছিল, তারপরে কমে যায় তখন। না না, শ্রীময়ী, আপনাকে আর ভ্যাকসিন নিতে হবে না। কোভিড যদি আপনি যদি 7 দিনের মাথায় টেস্ট করিয়ে থাকেন আর আরটিপিসিআর যদি নেগেটিভ আসে, তাহলে আর আপনার আর ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করা যাচ্ছে আপনার যে 5 6 মে থেকে আপনার যে সমস্যাটা হয়েছিল সেটা আশা করা যাচ্ছে সেটা কোভিড-19 নয়। আপনার আর ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। ভ্যাকসিনের ডোজ কিন্তু দুটোই। তারপরে আপনার যদি কোভিড হয়ও, তাতেও কিন্তু আপনাকে কিন্তু আর ইয়ে নিতে মানে কোনো ভ্যাকসিন আর নেওয়ার কোনো জায়গা নেই। আপাতত যা আমাদের যা গাইডলাইন্স রয়েছে, জাস্ট দুটো ডোজই কিন্তু রয়েছে। আমাদের স্বদেশ দাশগুপ্ত একটা প্রশ্ন করেছেন
অ্যান্টিবায়োটিকের মতো কোভিড-19 ভ্যাকসিনও কি কোনো MIC ব্লাড লেভেল হয় কি? না, না, সেরকম কিছু কিন্তু না, হয় না। এবং অনেকেই আমি জানতে পারছি যে কোভিড-19 নেওয়ার পরে কোভিড অ্যান্টিবডি টেস্টিং করাচ্ছেন। সেইটা করারও কোনো প্রয়োজন নেই। ভ্যাকসিন গুলো আপনাদের দেহে ওইভাবে কাজ করে না। ভ্যাকসিন সেকেন্ড ডোজ নেওয়ার 14 থেকে 28 দিন পরে মোটামুটি আমরা বলছি যে আপনারা মোটামুটি ভাবে প্রোটেক্টেড। যদিও কিন্তু আপনাদেরকে মাস্ক পরে থাকতে হবে এবং সচেতনতা নিয়ে চলতে হবে। মাস্ক পরে থাকতে হবে সব সময়তে। ভ্যাকসিন নিয়ে নেওয়া হলেই গেল যে আপনাদের যে পুরোপুরি ফুললি প্রোটেক্টেড, যে আর মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে পারবেন সেরকম কিন্তু নয়। ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেও আপনাদের সব সময় সতর্কতা বজায় রাখতে হবে। আমরা শুধু ভ্যাকসিনেশনটা কেন দিচ্ছি? আমরা ভ্যাকসিনেশনটা দিচ্ছি যাতে সেকেন্ড পরে যদি অ্যাটাকটা হয়, সিভিয়ারিটিটা হয়তো অতটা হবে না, সেই জন্যই কিন্তু আমরা দিচ্ছি। কেমন, ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু অ্যান্টিবডি টেস্ট করে অ্যান্টিবডি লেভেল দেখারও কোনো প্রয়োজনীয়তা নেই। এবং আমরা জেনে থাকবেন যে করোনা রিলেটেড যে সমস্ত টেস্টিং গুলো রয়েছে ভারতবর্ষে, সেইগুলো হচ্ছে ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দ্বারা এস্টাবলিশ করতে হয়। ICMR কিন্তু অ্যান্টিবডি টেস্টটাকে গ্রাহ্য করে না, শুধুমাত্র আরটিপিসিআরটাই হচ্ছে করা হয়। প্রতীক প্রতীক বাবু, চক্রবর্তী। না, না, ফ্লু ভ্যাকসিন কিন্তু পার্শিয়াল প্রোটেকশন দেওয়ার জায়গাতে নেই। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু গবেষণার কথা উল্লেখ করি। কমন কোল্ড এরকম একটা গবেষণা আগে বেরিয়েছিল। দেখবেন হুম, অনেকের কমন, মানে কমন যে সমস্ত কোল্ড, মানে যে ভাইরাস, হ্যাঁ, হ্যাঁ, এই যে ভাইরাস, এই ভাইরাসের অনেকটা জিনোম সিকোয়েন্স করলে দেখা যায় যে অনেকটা মিল আছে। মানে অনেক অনেক, শতাংশ হ্যাঁ, মিল মিলে হয়ে যায়, আছে হয়তো, হ্যাঁ, 90% হ্যাঁ। এর উপর মিল থাকে। তার ফলে কি হয়, এই কমন কোল্ড যাদের অনেকবার হয়েছে বা সামথিং, তাদেরকে একটা সময় বলা হয়েছিল এদের শরীরে কিন্তু কিছুটা অ্যান্টিবডি অলরেডি এক্সিস্টিং করে, স্মল স্মল হ্যাঁ, টার্ম, ছোট দিনের জন্য। তো সেগুলো হয়তো ইনডাইরেক্টলি আমাদেরকে কোভিড-19 এর ইনফেকশন থেকে দূরে রাখতে পারে, এরকমই একটা হাইপোথিসিসের কথা বা তার রিসার্চ কিছু মেটেরিয়ালস এর কথা বলা হয়েছিল। তো সেগুলো হচ্ছে বিভিন্ন ইনফরমেশন যেগুলো আমাদের বায়োলজিক্যাল সিস্টেম বিভিন্ন অ্যাডাপ্টেশন একদম। সবসময় ঘটে। যেমন ওরা ভাইরাস গুলো কি করছে, মিউটেশন করছে, আমাদের উপর আক্রমণ চালানোর জন্য ছুটে আসছে। আমাদের শরীরও একদম পুরো তীর ধনুক নিয়ে বন্দুক নিয়ে রেডি আছে কিভাবে ওটাকে অ্যাটাক করব। তো আমরাও অ্যাডাপ্টেশন করি এবং কখনো কখনো কি হয়, আমরা আহ, আমাদেরকে এক্সটার্নাল, আমরা তো অনেক বুদ্ধিমান জীব, তো আমরা এই যে ভ্যাকসিনের সাপোর্ট নিচ্ছি বা অন্যান্য যে মেডিকেশনের সাপোর্ট নিচ্ছি। তো যাই হোক, আমাদের মেডিকেল সায়েন্সের উপর ভরসা রাখুন, আমরা আস্তে আস্তে কোভিড-19 কে জয় অবশ্যই করব। পরবর্তী প্রশ্ন। নিশ্চয়ই। আচ্ছা, পার্থবাবু, 4 মাস পরে বাচ্চা নেব, ওয়াইফের কি? হ্যাঁ, অবশ্যই। আমরা কিন্তু প্রথমে যখন আমরা পার্থবাবু, আমরা প্রথমে গাইডলাইন ছিল যারা হচ্ছে যে যারা বাচ্চা নেওয়ার জন্য যারা চেষ্টাও করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার বারণ ছিল। এখন কিন্তু গভর্নমেন্টের গাইডলাইন্স অনুযায়ী এবং ইন্ডিয়ান গাইনোকোলজিক্যাল সোসাইটির গাইডলাইন্স অনুযায়ীও কিন্তু বলছেন যে আপনারা বাচ্চা নিতে পারেন। তার সেই সেই সমস্ত মহিলারাও কিন্তু ভ্যাকসিন অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন। 4 মাস পরে হোক বা যত তাড়াতাড়ি আপনারা চেষ্টা করছেন বাচ্চা নেওয়ার জন্য, ভ্যাকসিন কিন্তু অবশ্যই নেবেন। ভ্যাকসিন পেলে আপনাদের যদি সেই বয়স হয়ে যায় ভ্যাকসিন নেওয়ার, অবশ্যই ভ্যাকসিন কিন্তু নেবেন। ভ্যাকসিন নেওয়া উপকারিতা অবশ্যই আছে। আনন্দগুপ্ত, করোনা সুস্থ হয়ে ফিরলেন, এখন জরুরি কি ইকোস্প্রিন? হ্যাঁ, ইকোস্প্রিন বা সরবিটের অবশ্যই, যদি আপনাদের যদি সেই রকম যদি কোনো রকম শারীরিক রোগ থাকে বা হার্টের পেশেন্ট থাকেন, ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে অবশ্যই ইকোস্প্রিন বা সরবিটের বাড়িতে রাখতে পারেন। সুখী, হ্যাঁ, ভেপার নেওয়া নিতে পারেন। ভেপার নেওয়া যারা করোনা পেশেন্ট হচ্ছেন এবং যারা শুধু করোনা পেশেন্ট নয়, এই বিভিন্ন রকম স্টাডিতেও দেখা গেছে যে স্টিম ভেপার, স্টিম ইনহেলেশন, বেবিটাডিন গার্গল বা নুন জলের ভেপার নেওয়া, এগুলো কিন্তু আমাদের এরকম নেজোফ্যারিংস এর ভাইরাল লোডটা কিন্তু কমাতে হয়তো সাহায্য করে। এরকমও বিভিন্ন স্টাডি কিন্তু দেখা গেছে। সুতরাং আপনারা একটা প্রিভেন্টিভ মেজার্স হিসেবে ভেপার ডেফিনেটলি নিতে পারেন। দিনে একবার বা দুবার ডেফিনেটলি ভেপার নিতে পারেন, এটা হেল্পফুল। ভাস্কর বাবু, সেকেন্ড ডোজ হয়ে গেলেই কিন্তু আমরা ধরে নিচ্ছি না যে সেই ব্লাড, হ্যাঁ, সেকেন্ড ডোজ নেওয়ার পরে তো 1 মাস পরে তো অবশ্যই আমি যেটা বললাম যে সেকেন্ড ডোজে 14 দিনের ভ্যাকসিন নেওয়ার 14 দিন পর থেকে আপনারা ব্লাড ডোনেশন করতে পারবেন। আর প্লাজমা থেরাপি নিয়ে কিন্তু WHO কিন্তু এখনো একটা বড়সড় প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিয়েছে। আমরা
এই গ্রুপেও প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে প্লাজমা ব্যাংক তৈরি করার একটা হচ্ছিল, প্লাজমা ডোনারদের একটা লিস্ট তৈরি করা হচ্ছিল। এখন কিন্তু আবার WHO গাইডলাইন্স বলছে যে প্লাজমা থেরাপি সেরকম হয়তো কোনো রোল নেই। এটা নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সুতরাং এইটা নিয়ে এক্স্যাক্টলি। প্লাজমাটা, হ্যাঁ, এটা নিয়ে আরো প্লাজমা থেরাপিটা গবেষণা করা আমার মনে হয় ভারত থেকে গবেষণা ভারতবর্ষে এখন প্লাজমা থেরাপি তো বন্ধ করে দেওয়া হয়েছে, আই আই থিঙ্ক রাইট নাও। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, তো ঘটনা WHO হচ্ছে বলেছে। কিন্তু আমার এক্স্যাক্টলি মনে হয় এটা নিয়ে আরো গবেষণা করার প্রয়োজন আছে। গবেষণা তবে তো ব্লাড চলছে। ডোনেশন অবশ্যই চলছে, হ্যাঁ। ব্লাড তো ডোনেশন অবশ্যই করতে পারেন, 14 দিনের হ্যাঁ, পর থেকে অবশ্যই ব্লাড ডোনেশন করতে পারেন। তো তো আমাদের যে এনসি হেলথ জোনের যে ব্লাডের যে রেসপেক্টে আমরা তৈরি করেছিলাম, আমরা প্লাজমা হুম, ডোনেশনটাকে অফ করে দেবো খুব তাড়াতাড়ি হ্যাঁ, হ্যাঁ, ডেভেলপারকে দিয়ে। তবে আপনারা আমরা যেটা করতে চাইছি যে সেখানে আপনারা নাম লিখিয়ে রাখতে পারেন ব্লাড গ্রুপ দিয়ে, যদি আপনার আশেপাশে কেউ আপনাকে খুঁজে পায় ক্রাইসিস মোমেন্টে, সেই জন্য মানুষের হ্যাঁ, পাশে থাকার হ্যাঁ, জন্য। এবং আমরা এটা আরো হুম, ইমপ্রুভ ভার্সনে করব, যাতে আপনার নাম্বারগুলো আগামী দিনে না দেখা যায়, অথচ কোনো হুম, মিডিয়াম ভাবে করব যাতে আপনার কাছে মেসেজ চলে গেল তারপর যোগাযোগ করলেন এইভাবে। তো হ্যাঁ, ওটা আমরা একটু আপডেট করছি, প্রতি নিয়মিত আমরা ওয়েবসাইটটাকে আপডেট করছি, নতুন ভাবে নিয়ে আসছি, কিন্তু আপনাদের কথা মাথায় রেখি, আপনাদের পাশে বিভিন্ন রকম ইনোভেটিভ আইডিয়া, যাতে করে একটা রিসোর্স সেন্টার গড়ে রাখা যায় কোনো না কোনো ভাবে, আপনাদের উপকারে লাগে সেইভাবে। তবে আপনাদের আপনাদের হেল্প লাগবে। আপনারা যদি নামটা লিপিবদ্ধ করে রাখেন তবেই না কাউকে ব্লাড দিতে পারবেন। আপনি 10 জনকে যদি লিপিবদ্ধ করিয়ে রাখেন তবেই না সে আপনার এলাকায় কেউ তাকে খুঁজে পাবে। তো সেটা কিন্তু আপনাদের হেল্প লাগবে। হুম, পরবর্তী প্রশ্ন। হুম। আচ্ছা, এবার একটা জিনিস বিশ্বজিৎ বাবু, আরেকটা প্রশ্ন, হ্যাঁ। আমি একটা নিজে থেকে একটা জিনিস আমি জানিয়ে দিই। আমরা দেখেছি যে অনেক মানুষই হয়তো জানেন না যে ওনারা মাস্কটা হয়তো কেচে পরছেন, ওয়াশ করে পরছেন। আমি এখানে জানিয়ে দিই, ক্লথ মাস্ক ছাড়া আর কোনো মাস্ক কিন্তু কাচা যায় না। সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক কাচার ফলে কিন্তু তাদের প্রপার্টিজ গুলো নষ্ট হয়ে যায়। সার্জিক্যাল মাস্ক আমি সাজেস্ট করব, সার্জিক্যাল মাস্ক তো বেশি দামি নয়, আপনারা রেগুলার একটা ইউজ করে ফেলে দিতে পারেন। এবং N95 মাস্ক, অনেকেই হয়তো N95 মাস্ক একটু দামি, হয়তো অতটা কিনতে পারছেন না। যেটা এইমস এর একটা গাইডলাইন্স বেরিয়েছিল, আপনারা একসাথে 4টে মাস্ক কিনবেন। তারপরে 4টে মাস্ক রোজ 4টে মাস্কে 1, 2, 3, 4 করে মার্ক করে নিলেন। প্রথম দিন 1 নম্বর মাস্ক পরলেন, দ্বিতীয় দিন 2 নম্বর মাস্ক পরলেন, তৃতীয় দিন 3 নম্বর মাস্ক পরলেন, চতুর্থ দিনে 4 নম্বর, পঞ্চম দিনের পরে আবার সেই 1 নম্বর মাস্কটা ঘুরিয়ে পরবেন। একদিনের একটা মাস্ক পরা হয়ে গেলে সেটা 3 দিন এরকম রোদে ঝুলিয়ে রাখবেন। এই সারফেসের ওপরে করোনা ভাইরাস কিন্তু 72 ঘন্টার বেশি স্থায়ী হয় না, এবং এরকম ভাবে রোদে দিয়ে রাখলে 4টে মাস কিন্তু আপনারা 4-5-এ মোটামুটি 20 দিন করে পড়তে পারবেন। এবং হ্যাঁ। একটা বাড়িতে একটা ছোট, অনেকেই যেটা করতে পারবেন, সেটা একটা ইউভি স্টেরিলাইজেশন বক্স পাওয়া যায় অনেক সময়তে। সেই ইউভি স্টেরিলাইজেশন বক্সে বাইরে থেকে কোথাও ফিরে এলে যারা একটুখানি মধ্যবিত্ত রয়েছেন বা যারা অ্যাফোর্ড করতে পারেন, ইউভি স্টেরিলাইজেশন বক্সে কিন্তু মাস্ক, সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক স্টেরাইল করে নিতে পারেন। কিন্তু দয়া করে মাস্ক কেচে পরবেন না। সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক কেচে, মানে কোনো জলের সংস্পর্শে এলে বা ঘামে ভিজে গেলে কিন্তু তাদের প্রপার্টিজ গুলো নষ্ট হয়ে যায়। ওই মাস্ক আর ব্যবহার করা যায় না। দয়া করে ওই সমস্ত N95 বা সার্জিক্যাল মাস্ক কেচে পরবেন না। খুব ভালো তথ্য। আমরা অনেকেই এটা করি, অনেকেই মানতে চায় না, কিন্তু তার পেছনে হুম, কিছু এই ইনফরমেশন গুলো মানা দরকার, এবং এগুলো আমাদের করোনা স্বাস্থ্যবিধির একটা পার্ট। তো এইভাবে অনেকটা ম্যানেজমেন্ট করা যেতে পারে। তবে ডবল না পড়াই ভালো। মানে বেসিক্যালি হচ্ছে যে সারাদিন পড়ার পর সেটা ধকল যায়, তার ফলে তার হুম, কোয়ালিটিটা অনেকটা কমে যায়, ইন্টিগ্রিটিটাও অনেকটা কমে যায়। তো সেই কারণে সিঙ্গেল ইউজ ভাবে হিসেবে ব্যবহার করাটাই আরো বেশি সায়েন্টিফিক। তো ঘটনা হচ্ছে, হুম। আমাদের তো আর্থসামাজিক কাঠামো প্রত্যেক মানুষের আলাদা। তো আমাদের সার্জিক্যাল, আমি সেটাই বললাম যে ভিতরে যে একটা সার্জিক্যাল মাস্ক পরবেন, বাইরে একটা N95 মাস্ক পরবেন। সার্জিক্যাল মাস্কটা দেখুন 5 টাকা 10 টাকাতে পাওয়া যায়, সার্জিক্যাল মাস্কটা দয়া করে রেগুলার চেঞ্জ করবেন। বাইরের N95 মাস্কটা এরকম যেটা বললাম আমি, 4টে মাস্ক কিনে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে এক্স্যাক্টলি, পারেন কয়েকদিন করে। এটা খুব ভালো কথা চার বললেন। দিনে 4টে মাস্ক। কারণ এন হ্যাঁ, নাইনটি এটা ফাইভ একটা এইমস এর একটা মাস্কটা খুব প্রোটোকল কস্টলি, বেরিয়েছিল। এবং এর হুম, ইন্টিগ্রিটি অনেক বেশি, মানে যেহেতু এরা 95%-এর হুম, উপর ভাইরাসকে প্রোটেক্ট করার ক্ষমতা হ্যাঁ। রাখে। তো সেই কারণে এটাকে এই 4টে 4 ভাবে এইভাবে কয়েকদিন রিপিট করতেই পারেন। সেটা যেহেতু করতেই পারেন। গাইডলাইন্সেও আছে, এটা খুব চারটে ভালো। মাস্ক কিনলে হুম। কিন্তু 4টে মাস্ক কিনলে কিন্তু আপনার 4-5-এ 20 দিন চলে যাচ্ছে। রিপোর্ট, না 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 শ্রীময়দি, আর কোনো আপনার ভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন নেই।
একবার যদি দুটো ডোজ পেয়ে যাই আমরা, তারপরে কিন্তু আর ভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন নেই। ট্যাবলেট লেভিকুইল হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন নিতে পারবেন অবশ্যই। না, ভ্যাকসিন গুলো নিলে কিন্তু এই ধরনের ওষুধ কোনো বন্ধ করার প্রয়োজন নেই। যেই রকম ভাবে আপনি উনি ওষুধগুলো খাচ্ছেন সেগুলো অবশ্যই খেয়ে যাবেন। ওষুধগুলো কিন্তু কোনো ওষুধই কিন্তু স্টপ করতে হচ্ছে না। আপনি যেরকম ভাবে ওষুধ, যা যা ওষুধ আমাদের প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ বা যা কিছু ওষুধ চলছে, অনেকেই লোকে জিজ্ঞেস করেন যে আমি ভ্যাকসিন নিচ্ছি, এই ওষুধগুলো খাবো কি খাবো না। ও বেশ কোনো দেখা গেছে কিন্তু কোনো ওষুধের সাথে কিন্তু সেরকম কোনো ড্রাগ ইন্টারাকশন নেই কিছু ভ্যাকসিনেশনের। আপনারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন। এবং রিপোর্ট যদি, এই একটা জিনিস আমার জানতে হবে শ্রী মৈদি, যে রিপোর্ট পজিটিভ হওয়ার, রিপোর্ট নেগেটিভ হওয়ার 3 মাস পরে উনি ভ্যাকসিন নিতে পারবেন, এইটা কিন্তু শুধু খেয়াল রাখবেন। ঠিক আছে, রিপোর্ট নেগেটিভ হওয়ার 3 মাস গ্যাপ, 3 মাস গ্যাপের পরে ভ্যাকসিন নিতে পারবেন। পার্থবাবু, ফার্স্ট ডোজ নেওয়া 4 মাস হয়ে গেছে, সেকেন্ড ডোজ দেখুন গাইডলাইন্স অনুযায়ী যদি আপনি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে কিন্তু কোভিশিল্ড কিন্তু 84 দিনের মাথায় দেওয়া হচ্ছে, মানে দ্যাট ইজ অলমোস্ট 3 মান্থস, 4 মাস। আহ, তার মাঝে এতটা গ্যাপ হলো কেন আমাদের জানতে হবে। যদি এর মাঝে যদি আপনি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই আক্রান্ত হওয়ার 3 মাস পরে নিতে পারবেন, কিন্তু ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মধ্যে কিন্তু 4 মাসের গ্যাপ থাকার কথা নয়। তো ব্যাপারটা হচ্ছে এখন এই সিচুয়েশনে তো সবকিছু মেনটেন করা সম্ভব নয়, তাই আপনি সুযোগ পেলে নিতে ছাড়বেন না, ঠিক আছে? হ্যাঁ, সেটাই হচ্ছে আপনি ব্যাপার। সুযোগ পেলে নিতে ছাড়বেন না, এটা হচ্ছে একটা কথা। যেহেতু ঠিক আছে, কিন্তু একদম। ঘটনা হচ্ছে যে এখন আমরা সবকিছু ডে বাই ডে মেনটেন করা সম্ভব হচ্ছে না, যদি সাপ্লাই না থাকে তো কি করবেন, রাইট? থাকে না, এখন কি যদি করবেন? আপনি অ্যাভেলেবল হন, নিতে ছাড়বেন না। নিতে আহ ছাড়বেন না, এটুকু আমি মনে করবো। পোস্ট কোভিড টোটাল কোলেস্টেরল বাড়ার এখনো কোনো সেরকম সাইন্টিফিক এভিডেন্স পাওয়া যায়নি। তবে আপনি চেক আপ করতে পারবেন, চেক আপ করতে পারবেন, এবং সেই রকম অনুযায়ী যদি কোলেস্টেরল বাড়ে সেই অনুযায়ী অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কোলেস্টেরলের ওষুধ স্ট্যাটিন খাবেন। কিন্তু পোস্ট কোভিড টোটাল কোলেস্টেরল বাড়ছে সেরকম কোনো, ওটা লিঙ্কড কোনো সাইন্টিফিক এভিডেন্স কিছু কিছু নেই। আপনারা যে প্রশ্ন করছেন তার মধ্যেই কিন্তু আপনাদের স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠছে। আপনারা যে কিছুটা এই যে সময়টা ব্যয় করে আমাদের সাথে আছেন, এর মাধ্যমে কিন্তু আপনারা অটোমেটিক্যালি স্বাস্থ্যভাবে সচেতন হয়ে পড়ছেন। এই যে আপনি চিন্তা করছেন আপনার কোলেস্টেরল, এই যে কেউ চিন্তা করছেন আমি ওই ওষুধ রাখবো কিনা, কেউ এই যে আপনি চিন্তা করছেন আচ্ছা বা হার্ট নিয়ে চিন্তা করছেন, এই নিয়ে চিন্তা করছেন, এইটাই কিন্তু আপনার হেলথ লিটারেসি। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের কাছে হেলথ লিটারেসি পৌঁছে দেওয়া, একটা সমাজে একটা কন্ট্রিবিউট করা। আমি একজন গবেষক বিজ্ঞানী হয়ে সমাজকে কিছু কন্ট্রিবিউট করতে চান, ডক্টর ইন্দ্রনীল সাহা একজন প্রফেশনাল মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট হয়ে, ফিজিশিয়ান হয়ে সমাজকে কিছু কন্ট্রিবিউট করতে এসছেন। আমাদের কাছে এসছেন, আমরা এই যে কথাগুলো বলছি একটা সায়েন্টিফিক তথ্য বা ইনফরমেশন যেটা আপনাকে এনরিচ করবে। তাই আপনারা প্রশ্ন করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পোস্ট কিছু শেয়ার করুন যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। তো আমরা পরের প্রশ্ন চলে আসি। এটা একজন প্রশ্ন করেছেন যেটা তুলে দেওয়া আমার হয়েছে। মায়ের কাশি, কাশি 1 মাস ধরে, একটু উপর থেকে ডক্টর বললেন নিউমোনাইটিস, অ্যাজিথ্রোমাইসিন, সেফিক্সামিন। দেখুন এটা আপনাকে যেই ডাক্তারবাবু, বিশেষজ্ঞ ডাক্তারবাবু দেখছেন সেটাই তিনি ভালো বলতে পারবেন যে এক্সরে রিপোর্টে কতটা নিউমোনাইটিস হয়েছে। এবং নিউমোনাইটিস কিন্তু যে সবসময় যে কোভিড এর জন্যই হচ্ছে সেরকম কিন্তু নয়, বিভিন্ন কারণে কিন্তু নিউমোনাইটিস বা লাংস এর ইনফেকশন হয়। আপনি সেই ওষুধগুলো খান, ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবং অবশ্যই এই অ্যান্টিবায়োটিক গুলো খাওয়ার পরে এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলার পরে একটা রিপিট এক্সরে করবেন। সেই রিপিট এক্সরেতেই দেখা যাবে যে কতটা সেই নিউমোনাইটিসটা রিজলভ করেছে। আমার ভাগ্নের 17, আশিস বাবু না 17 বছরের ওপরে, 17 বছরে কিন্তু এখনো কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। ভারতবর্ষে কিন্তু শুধুমাত্র 18 বছরের ওপরেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, 17 বছরে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এবং আমি যতদূর জানি বিলো 18 এখনো বিভিন্ন সারা বিশ্বেই কিন্তু কোথাও ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, ট্রায়াল চলছে যতটুকু, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ গোজ। ভারতবর্ষে তো দেওয়ার কোনো সুযোগই নেই আশিস বাবু, বেসিক্যালি 18 বছর ইউএসএ, ওপরেই ভ্যাকসিন ইয়েস, দেওয়া হচ্ছে। বেসিক্যালি ইউএসএ যেমন একটা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল 12 থেকে 15 বছর পেয়ে গেল, দিয়েছে, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো ফাইজারের, তো এখানে কিন্তু 2 বছরের উপর থেকে ভারতবর্ষে শিশুর কিন্তু, ক্ষেত্রে হ্যাঁ, ট্রায়াল ভারতবর্ষে চলছে। কিন্তু 18 বছরের উপরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না ভারত, আশিস বাবু।
ট্রায়ালের প্রয়োজন, তার রিপোর্ট হওয়ার প্রয়োজন, তার সেফটি দেখা প্রয়োজন, অনেক কিছু টাইম কনজিউমিং, বা নিশ্চয়ই আগামী দিনে হবে। যারা ভ্যাকসিন নিয়ে এসেছে তারা নিশ্চয়ই শিশুদের ক্ষেত্রেও ভ্যাকসিনেশন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি হয়তো অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লিকেশন করেছেন, অ্যানাউন্স করতে বাকি আছে, এই স্টেজে আছে, কারণ সবাই তো ইটস এ নাও বিগ গ্লোবাল মার্কেট, বিশাল বড় একটা মার্কেট রাইট নাও ফার্মাসি, যারা বড় বড় কোম্পানি তাদের জন্য। সো তারা যে সব নিয়ে আসবেন তাড়াতাড়ি এবং তার জন্য যে ক্লিনিক্যাল ট্রায়াল অনসেট করবেন সেদিক দিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এখন আপাতত 18 থেকে আমাদের এল্ডারলি টোটাল পপুলেশনের তার পরবর্তী বয়সের জন্য ভ্যাকসিন অ্যাপ্রুভড ভারতবর্ষে। তাহলে আজকে আজকে আর একটা প্রশ্ন পেলাম, ব্ল্যাক ফাঙ্গাস। না, চশমা দেখুন, আমরা যে চোখে চশমা পড়লে কিন্তু কোনো সেরকম ভাবে বাঁচার কোনো মানে প্রোটেক্টিভ নয়। এই জিনিসগুলো আমরা ফাঙ্গাসের স্পোর মানে হচ্ছে কণাগুলো যখন ইনহেলেশন করছি মানে নাক মুখ দিয়ে ঢুকছে, চশমা কিন্তু খুব একটা আপনাকে প্রোটেকশন দেবে না। আপনি সবসময় এতে মাস্ক পরবেন, ডাবল মাস্ক পরবেন, তাতেই আপনি শুধু কোভিড-19 কেন এবং ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের থেকেও আপনি মুক্তি পাবেন, মানে মিউকরমাইকোসিসের হাত থেকেও বাঁচবেন আপনি। মাস্ক পরতে হবে, চশমাতে সেরকম ভাবে হবে। এইচআইভির কিন্তু ভ্যাকসিন কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছে, ট্রায়াল চলছে। আশা করা যায় খুব শিগগিরই আমরা হয়তো ফল পাবো, মানে হাতে পাবো হয়তো, আশা করা হ্যাঁ, যায়। অনেক ট্রায়ালে রয়েছে, এখনো কোনো এইচআইভির ভ্যাকসিন এখনো কিন্তু অ্যাপ্রুভ কোনো জায়গায় বেরোয়নি, নেই, অ্যাপ্রুভ বহু হয়নি, গবেষণা ট্রায়াল চলছে। চলছে, ট্রায়াল তবে চলছে, আশা করা যায় ইয়েস, হবে। তবে বহু ইমপ্রুভ মেডিকেশন কিন্তু বহু ইমপ্রুভড হয়েছে এবং প্রচুর এখন ইমপ্রুভ কিন্তু করে গেছে, এবং এবং আমি যেটা বলছি, এআরটি বা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে, যে কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনা পয়সাতে দেওয়া হচ্ছে। এই ধরনের রিপোর্ট, এইচআইভি রিপোর্ট পজিটিভ এলে অবশ্যই নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালে যোগাযোগ করবেন। সরকার থেকে আপনাদেরকে বিনা পয়সায় অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বা এআরটি দেওয়া হয়। তার মানে ব্যাপারটা বুঝুন যে আমাদের সরকারি বহু প্রকল্প আছে যেগুলো মানুষের পাশে থাকে, যেগুলো আপনারা হয়তো শোনেননি, জানেননি, আমাদের কথার মাধ্যমে বেরিয়ে এলো, আপনার প্রশ্নের মাধ্যমে একদম। বেরিয়ে এলো। সেই জন্য আমি আরো বেসিক্যালি আপনাদের প্রশ্ন নেওয়াটাকে বেশি এনকারেজ করি, প্রশ্ন করাটাকেও এনকারেজ করি। দেখুন, এই ইনফরমেশন গুলো দুটো চারটে প্রশ্ন সেট করলাম, যে প্রশ্ন আলোচনা করলাম, সেটার থেকেও আরো বেশি গঠনমূলক যখন আপনাদের প্রশ্নগুলো আসে, তার মধ্য দিয়েই কিন্তু একটা জেনারেলাইজ ফর্মুলায় অনেক কিছু তথ্য বেরিয়ে আসে। এই যেমন এইচআইভি ব্যাপারটা এলো, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এআরটি ট্রিটমেন্ট, যেটা কস্টলি ট্রিটমেন্ট, বেসরকারি জায়গায় যদি যান সেগুলো বিনা পয়সাতেও কিন্তু হয়, কিন্তু এগুলো কিন্তু আপনারই সচেতনতা, আপনাকেই খুঁজে বার করতে হবে। তবে একদম। আমরা আপনাদের হেল্প করব, এএনসি হেলথ হাব আপনাদের সর্বতভাবে আগামী দিনে কাস্টমার মানে বেসিক্যালি এই সাপোর্ট সিস্টেম দিয়ে, ফোন নাম্বার দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করব। এটুকুনি আমরা বলতে পারি। নতুন যে স্টার্ট আপ নিয়ে আসছি আমি, সেই স্টার্ট আপে একটা এথিক্স, ভ্যালু এগুলো থাকবে, এবং ডক্টর ইন্দ্রনীল সাহা আমাকে চরমভাবে হেল্প করছেন, অনেক গাইডেন্সও দিচ্ছেন, এর জন্য আমি ইন্দ্রনীল সাহাকে ধন্যবাদ জানাই। তো আমরা এই প্রোগ্রাম একদম পুরো শেষের দিকে, আর আমরা দু একটা প্রশ্ন নেব। না শ্রীময়দি, আমি যেটা বারবার আপনাকে বলে রাখছি, একবার যদি করোনা মানে দুটো ডোজ পাওয়া হয়ে যায়, তারপরেও যদি যেই কোনো পজিটিভ হন না কেন, আর কিন্তু ভ্যাকসিন নিতে হবে না কোনোভাবেই। দুটো ডোজের পরে গবেষণা ক্ষেত্রে বা এতে দেখা গেছে আর ভ্যাকসিন নিতে হবে না। দুটো ডোজের পরে আমাদের দেশে বা বিদেশেও, মানে সারা পৃথিবীতে কিন্তু দুটো ডোজের পরে আর ডোজ নিতে বলছে না, ইররেসপেক্টিভ অফ করোনা হয় কি না হয়। দুটো ডোজ ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে মিন্স ইউ আর ফুললি ভ্যাকসিনেটেড, তারপরে কিন্তু আর ভ্যাকসিন নিতে হবে না। আর পিন্টুদি, হ্যাঁ, পিন্টু বাবু, যেই মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন, যেটা আমি বললাম, গর্ভবতী মহিলারা এবং যারা ল্যাকটেটিং মহিলারা বা যারা স্তন্যপান করাচ্ছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা অবশ্যই ভ্যাকসিন নেবেন। এখন কিন্তু গাইনোকোলজি সোসাইটি বা এক্সপার্ট কমিটিরা বলছে ভ্যাকসিন নিতে পারবেন। এটা আগে আমাদের দেশে দেওয়া হচ্ছিল না, মানে বারণ ছিল একটা, কিন্তু এই জাস্ট কয়েকদিন আগে গাইডলাইন বেরিয়েছে, লেটেস্ট গাইডলাইন অনুযায়ী কিন্তু এই ধরনের মহিলারাও কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। এবং আমি আরেকবার শেষ করার আগে বলে আসছি, হ্যাঁ সঞ্জয় বাবু, নেগেটিভ, আগে রিপোর্ট পজিটিভ নেগেটিভ শুনতাম, এখন দেখি পার্সেন্ট, আমারও কিন্তু সঞ্জয় বাবু পার্সেন্টেজ বলে কিন্তু কোনো কিছু আমার জানা নেই। রিপোর্ট আমিও জানি যেটুকু, আপনি একটু আবার ঠিক মতো করে খোঁজ নেবেন। আমার মনে হচ্ছে যে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, রিপোর্ট কিন্তু পজিটিভ হয় বা নেগেটিভ হয়। যে আরটিপিসিআর ভ্যালু যেটা আমি বললাম 35, মানে 35 এর উপরে যদি পজিটিভ হয়, তাহলে 35 এর নিচ থেকে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, পিটি ভ্যালু বা সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু। আর যদি নেগেটিভ হয় বা 35 এর উপরে হয়, তাহলে কোনো ভ্যালু দেওয়া থাকবে না।
যে আমরা যে করোনা ভাইরাসের 3টে জিন দেখি, ই জিন, এন জিন বা ওআরএফ বা আরডিআরপি, এই জিনগুলো দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকে, সিটি ভ্যালু 20, 30, 35 এরকম একটা দেওয়া থাকে। সেরকম একটা ভ্যালু দেওয়া থাকে, পার্সেন্টেজে কিন্তু কোনো ইয়ে দেওয়া থাকে না, এটুকু আপনি নিশ্চিন্ত থাকুন। পজিটিভ বা নেগেটিভ ভ্যালু দেওয়া হয়, পার্সেন্টেজের কোনো ভ্যালু দেওয়া হয় না। এবং সেই যদি কোনো জায়গা থেকে ল্যাব থেকে দেওয়া হয়, তাহলে সেই ল্যাবের বা এর গ্রহণযোগ্যতা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন আছে। আচ্ছা, সরি 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 সরি, আমি একটা দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, 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 আরেকটা প্রশ্ন চলে ওয়েট, গেল। আমি দিচ্ছি। আচ্ছা, এই সরেশ দাশগুপ্ত বাবু, আপনাকে হ্যাঁ, আমরা স্বপন বাবু, যে এই যে, হ্যাঁ, যেই আমি একটু ডাকটা বলে নিই। বেরিয়েছে হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বিষয়ের তো উপর। বেসিক্যালি আমরা জাস্ট একটা প্রোগ্রাম করলাম একটু আগে বিজ্ঞ দাদুর সাথে, আমার এইটার উপরই ডিসকাশন ছিল, আমাদের পেজে আছে। আপনারা মানে টোটাল ডিটেলসটা, টোটাল বায়োলজি ডেভেলপমেন্ট এসেরা বাকি আরো সায়েন্স মহলে কি সমালোচনা চলছে, সেইগুলো নিয়ে একটা পুরো একটা প্রায় মানে ডিসকাশন আছে। আপনারা দেখবেন, আপনি অবশ্যই দেখবেন। আপনি যখন প্রশ্ন করলেন, এখন আমরা কিন্তু আমি ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নিতে চাই আপনার প্রশ্নের উত্তর। হুম। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এটাকে নিয়ে ডিআরডিও যে এটা করেছে, সেটা কিন্তু কিন্তু আরেকটু গবেষণার প্রয়োজন। আহ উম, আরেকটু গবেষণার প্রয়োজন, এবং এখনো কিন্তু অনেক ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন। তো মানে এই বেশি জিনিসটাকে নিয়ে কিন্তু আমাদের কিন্তু আরো একটু গবেষণা করতে হবে, যে এইটা নিয়ে আমরা ঠিক বলার জায়গাতে তাহলে পৌঁছাতে পারবো। এবং তো এই বেশি প্রোগ্রামের দিকে, শেষের দিকে আমি আরেকটা জিনিস আপনাদের সবাইকে জানিয়ে রাখবো, যেটা ধরুন প্রথম দিকে আমি বলেছিলাম ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। আমাদের দেশে এখনো অবধি, বিশেষ করে পশ্চিমবাংলাতে আছি বলে, এবং কর্পোরেশনের মানে কলকাতা কর্পোরেশনের এলাকার মধ্যে পড়ে আমার বাড়ি কলকাতাতে। কলকাতা কর্পোরেশন এবং সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এখন 45 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে এখন। এবং খুব শীঘ্রই হয়তো আপনারা নিয়মিতভাবে খবর রাখবেন, হয়তো খুব শীঘ্রই ভাবে ফার্স্ট ডোজ দেওয়া হবে। এবং 18 থেকে 45-এর ঊর্ধ্বে ভ্যাকসিনেশন দেওয়ার ড্রাইভটা শুরু হয়েছিল 1 মে থেকে, লঞ্চ করা হয়েছিল। কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতার ক্ষেত্রে কিন্তু সেটা সরকারি ক্ষেত্রে এখনো দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু কিছু কিছু প্রাইভেট হেলথ ফ্যাসিলিটিজে, যারা ভ্যাকসিন আলাদাভাবে কোম্পানির থেকে, মানে এই কোম্পানিগুলো, ভ্যাকসিন কোম্পানিগুলো থেকে ডিরেক্টলি ভ্যাকসিন প্রকিউর করছে, তারা কিন্তু 18 থেকে 45-এর ওপরে এখন ভ্যাকসিন দিচ্ছে। এই যেমন অ্যাপোলো, উডল্যান্ডস, ফোর্টিস, পিয়ারলেস, এই বিপি পোদ্দার, এই হসপিটালগুলোতে আপনারা একটু যোগাযোগ রাখবেন, কোবিন পোর্টালের মাধ্যমে আপনারা নাম নথিভুক্ত করবেন। এই হসপিটালগুলোতে কিন্তু একটা পয়সার বিনিময়ে 18 থেকে 45-এর ঊর্ধ্বেও কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে। বেশ, আমি একটু এই ডিআরডিও আর ডক্টর রেড্ডি নিয়ে একটু তথ্য বলে দিই, খুব ছোট্ট করে বলে দিই। তো এটা ইমার্জেন্সি অ্যাডজাংক্ট থেরাপি হিসাবে অ্যাপ্রুভাল পেয়েছে। এর ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু সরাসরি একটা ইনভিট্রো স্টাডি করার পরেই ক্লিনিক্যাল ট্রায়াল 2-তে চলে গিয়েছিল, যেখানে প্রায় 100 টোটাল এন ভ্যালুর উপর স্টাডি হয়েছে। বলেছে এটা হসপিটালাইজ ডেটাকে কমাবে এবং অক্সিজেনের নিডটাকে কিছুটা কমাবে, কিন্তু স্পেসিফিক্যালি অনেক অনেক কিছু, এই যে ড্রাগ, এটা হচ্ছে একটা অ্যানালগ অফ গ্লুকোজের মধ্যে একটা অক্সিজেনকে সরিয়ে দিয়েছে সেকেন্ড পজিশনে হাইড্রক্সিল আয়নে, দিয়ে এটাকে ডি গ্লুকোজ বলছে, 2-ডিঅক্সি গ্লুকোজ বলছে। তো এটা কি করছে, একটা এই যে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয় সেলের মধ্যে, তো সেলের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয় না, আমাদের তারপর তার একটা প্রোডাক্ট হয়, গ্লুকোজ থেকে ভেঙে পাইরুভেট হয়। পাইরুভেটটা আবার পরে টিসিএ সাইকেলে গিয়ে আমাদের আলটিমেটলি একটা এটিপি তৈরি করে সেলুলার কার্যকর করার জন্য। তো এটাকে একটা অ্যানালগ, মানে একই রকম একটা গ্লুকোজের মতো তৈরি করলো, দিয়ে কি হয়, আমাদের ওই এনজাইমটা কাজ করতে পারলো না, গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করতে পারলো না। তার ফলে কি হচ্ছে, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হল্টেড হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হবে না, আশা করা যাচ্ছে যে এনার্জি কম হবে, ডিপ্রাইভড হয়ে যাবে, এবং ভাইরাসের যে রেপ্লিকেশন করতে, বংশবিস্তার করতে শক্তি লাগে, তাহলে পাবে না, সেলটা মরে যাবে, ভাইরাস মরে যাবে। কিন্তু অনেক 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 কিছু জিনিসগুলো দেখার আছে যেগুলো কনসার্ন। এই গবেষণাটা বহুদিন ধরে চলছে এই ডিঅক্সি এই 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 এটা ড্রাগটা ক্যান্সার নিয়ে, ড্রাগ হিসেবে আগে ইউজ ক্যান্সার ড্রাগ হয়েছিল। হিসাবে চলছে এখনো, কিন্তু কোথাও অ্যাপ্রুভাল পায়নি। এটা কেন পায়নি, তার বহু ক্ষতিকারক দিক আছে। হার্টের ক্ষেত্রে কিউটি, মানে ঠিক আছে, ওই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা প্রলং করে দেয়, সেটার আবার বহু খারাপ দিক আছে। তো ঘটনা হচ্ছে এইগুলোকে অ্যাড্রেস করা এখনো সম্ভব হয়নি। তাহলে আমাদের সেফটির অনেক
প্রশ্ন চিহ্ন আছে, অনেকগুলো প্যারামিটারকে টেস্ট করতে হবে। হট করে একটা 100-200 মানুষের মধ্যে দেখে নিলাম কোভিডটাকে হসপিটালাইজ করে দিল, কিন্তু তার অন্যান্য সিচুয়েশনে শরীরের অবস্থা কি রইলো সেটার ফিউচার স্টাডি না করে এগুলোর কিন্তু অনেক মানুষ সমালোচনা করছে বিজ্ঞানীরা। তো সেই কারণে এই ড্রাগটা নিয়ে এখনো বিশাল ধোঁয়াশা আছে, এটা অ্যাডজাঙ্ক্ট হিসাবে এসছে, এর অনেক ডেটা যাতে তারা পাবলিশ করে সেই দিকটা আমরা দেখতে থাকবো, ডেটা পাবলিশ করলে তারা ওইগুলোকে অ্যাড্রেস করেছে কিনা। আমার তো মনে হয় এইটুকুনি ইনফরমেশন আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা, হ্যাঁ, ডায়াবেটিসের জন্য কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডায়াবেটিস দুটো ভ্যাকসিন নেওয়া আছে না দিদি? ভয় নেই তো বলার হয়তো ভুল হবে, অনেকেই দেখা যাচ্ছে যে দুটো ভ্যাকসিনেও আক্রান্ত হয়েছেন, হয়তো ইনফেকশনের সিভিয়ারিটিটা কম হবে, কিন্তু আপনাকে কিন্তু মাস্ক সবসময় পরে থাকতে হবে, এবং যে সচেতনতাগুলো আমরা সবসময় জানি, ভিড় এড়িয়ে চলা বা দূরত্ব বজায় রাখা, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? এক্স্যাক্টলি। তো তাহলে আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করছি। আর আমি ধন্যবাদ আমাদের ডক্টর ইন্দ্রনীল সাহা, আপনি সময় করে এসেছেন। আপনার আমরা অনেকক্ষণ ধরে একটা ডিসকাশন করলাম, একজন ফ্যামিলির একদম অ্যাজ এ ফ্যামিলি একদম ঘরোয়া ডিসকাশনের মতো হলো। তো আপনার সঙ্গে থাকুন, সকলের সঙ্গে থাকুন, আমাদের এই প্রোগ্রামগুলোকে একটু শেয়ার করবেন, আমাদের পেজে আপনাদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবদের যোগ করবেন। আমরা একটা বিশাল বড় একটা কমিউনিটি গড়ে তুলতে চাই, যার ফলে একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে আরো বাড়াতে পারি, আপনাদের পাশে থেকে আপনাদের সঠিক প্রশ্নের উত্তর দিতে। তো সঙ্গে থাকুন। নমস্কার।